আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নাঘর থেকে আজ ভিডিওটা শুরু করেছি। এখানে সকালের নাস্তার জন্য আমি পরোটার জন্য ডো করে নিচ্ছি। গরম পানি দিয়ে আমি ডোটা করছি। এখানে তেল দিয়ে এবং লবণ দিয়ে ডোটা করে নিয়েছি। এদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম গত রাতে। এটা হচ্ছে ছোলার ডাল। তো আমি তো সবসময় বুটের ডালই বলি, তবে এই ডালের ভিতরে যেই ডালের খোসাগুলো রয়েছে সেগুলো দেখে বুঝতে পারলাম যে এটা হচ্ছে ছোলার ডাল। ডালটা আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন এই যে সাদা পানি হয়ে গিয়েছে, কিন্তু আগে থেকে ডালটা ভিজিয়ে তারপর ডালগুলো পরিষ্কার করে নিলে খুব সুন্দর পরিষ্কার হয় ডালগুলো। এখন ডালটা রান্না করছি, তাও প্রেসার কুকারে। তো প্রেসার কুকারে ডালটা দিয়ে তারপর পরোটাগুলো তৈরি করে নিব। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন এবং দিয়েছি জিরা বাটা, আদা বাটা। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়েছি হলুদ গুঁড়া, দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ। তো এগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কয়েক টুকরো দারচিনি দিয়েছি, 2টা এলাচ দিয়েছি এবং কয়েকটা তেজপাতা দিয়েছি। এখন এই তো ডালগুলো দিয়ে ডালটা একটু কষিয়ে নিব। তা আমি কিছুক্ষণ সময় নিয়ে ডালটা কষিয়ে নিব, ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন অল্প কিছু পানি দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিব। এদিকে হয়েছে কি যে পানি না দিয়ে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। তো এরকম ভুল অনেক হয়। তাছাড়া আগে কিন্তু এরকম ভুল হতো না, ইদানিং এরকম ভুল হচ্ছে। তো আমি কুকারের ঢাকনাটা আবার চুলা বন্ধ করে খুলে পানি দিয়ে দিয়েছি। না হলে হবে কি, কুকারের নিচ দিয়ে তারপর ডালটা লেগে যাবে। এদিকে চুলায় কিন্তু ডালটা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর অন্যদিকে আমি পরোটাগুলো তৈরি করে নিব। এখানে 2টা ডো করে নিয়েছি। আমি 2টা পরোটা তৈরি করে নিব। মানুষ হচ্ছে 1.5 জন, পরোটা তৈরি করছি 2টা। তারপরেও দেখা যাবে কি যে থেকে যাবে। এদিকে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর অন্যদিকে যে আমার কুকারে কিন্তু সিটি উঠে গিয়েছে। আমি 3টা সিটি দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি। এদিকে বেলে রাখা রুটির উপরে আমি কিছু তেল দিয়ে দিয়েছিলাম, তারপর কিছু গুঁড়ি ছিটিয়ে নিয়েছি। তো এখন ভাজ করে নিব। আটা দিয়ে যেই ডোটা করেছি খুব সুন্দর হয়েছিল, অনেক সফট ছিল ডোটা। তো ডোর উপর নির্ভর করে কিন্তু যে পরোটা এবং রুটি এগুলো কতটা ভালো হবে। এদিকে একটা পরোটা ভাজ করে নিয়েছি। এখন পরবর্তীতে যেই ডোটা ছিল সেটাও বেলে এবং মাঝে তেল দিয়ে এবং গুঁড়ি দিয়ে আমি ভাজ করে নিচ্ছি। এই তো 2টা পরোটার ডো কিন্তু ভাজ করা হয়ে গিয়েছে, এখন শুধু বেলে নিব। তো এখনও যারা আমার প্রিয় আপুরা খুব ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। এখানে এই তো আমি কিন্তু একটা পরোটা বেলে নিয়েছি, 4 কোণা কিন্তু হয়নি। যেরকমই হোক না কেন নিজেদের জন্যই তো পরোটা কিন্তু গোল করে তৈরি করা যায়। তো সেটা আমি কখনো করিনি গোল করে তারপর তেলে ভেজে দিইনি। তো একবার হয়েছে কি যে আমি রুটি তৈরি করেছি আটা সিদ্ধ করে, তো সেটাই কিন্তু আমি তেলে ভেজে দিয়েছিলাম আলিপের বাবাকে। তো খুব মনে পড়ে যখন পরোটা তৈরি করি, সিদ্ধ করা আটার রুটি তেলে ভেজেছি। তো কিরকম হয়েছে, রুটি না পরোটা হয়েছে সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম না। শুধু বুঝতেই পারছিলাম যে রুটির ভিতরে তেলই আছে। আমার প্রিয় রাঁধুনি আপুরা হয়তো বুঝতে পারবেন, সিদ্ধ করা আটার রুটি তেলে ভাজলে সেটার অবস্থা কি হয়। খুব বেশি হাসি পায় যখন মনে পড়ে অতীতের ফেলে আসা দিনগুলোর কথা। তো অদ্ভুত কিছু কাজ করে ফেলতাম তখন। আবার দেখা যায় কি সেই অদ্ভুত কাজ থেকে কিন্তু আমি শিখেছি অনেক কিছুই। এদিকে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি, এখন এই যে খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি। তো এদিকে এই তো আমাদের সকালের নাস্তা রেডি। এখন আমার এক ভালোবাসার প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। আপু আমার রেগুলার ভিডিও দেখেন এবং খুব সুন্দর করে কমেন্ট করেন। জীবনের ডায়েরি আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন। তা আপু অনেক বড় একটা কমেন্ট করেছিলেন। সেখানে আপু এটা লিখেছিলেন যে তুমি যখন বেসিনে হাঁড়ি পাতিল ধাও তখন কে ভিডিও করে দেয়। আমার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি নিজেই করি। তো বাসায় কিন্তু আমি এবং আমার ছোট্ট বাবা শোনা, তো সে তো আর ভিডিও করে দিতে পারবে না। তো এই জন্য কিন্তু নিজের ভিডিওটা নিজেরই করতে হয়। আপু আরও লিখেছিলেন যে তোমার মিষ্টি কণ্ঠে আমার কমেন্টটাও একদিন পড়বে। আমার ভাবির নামও মিম। অনেক ভালোবাসা রইল প্রিয় আপু।
আমার প্রিয় আপু, তোমার জন্য অনেক 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 ভালোবাসা রইল আমার মন থেকে। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। এদিকে ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছি। এসে দেখি যে এখনও ফ্রিজের বরফগুলো একদম গলেনি, তো এরকম অবস্থা আছে। তো সেটা আমি ডয়ারগুলো খুলে রেখেছিলাম দুইটা, আর দুইটা এভাবে রেখে দিয়েছিলাম। এই তো বরফ গলে একদম ডয়ার ভর্তি পানি হয়ে আছে। এটা কিন্তু 2 ঘন্টা পরের অবস্থান। তো আমার যখনই ফ্রিজ পরিষ্কার করতে হয় বা ফ্রিজ পরিষ্কার করি তখন দেখা যায় কি যে ঠান্ডা লেগে যায়, এই জন্য আজ আর বরফে হাত দেইনি। অন্যদিন দেখা যায় কি যে আলপের বাবা থাকে, তিনিও আমাকে অনেকটা সাহায্য করে, বিশেষ করে বরফ ফেলার কাজটা তিনি করে দেন। সম্পূর্ণ বরফ কিন্তু গলে পানি হয়েছে, তারপরে যে আমি মুছে নিচ্ছি ভিনেগার এবং ভিম লিকুইড দিয়ে আমি পানিটা করে নিয়েছিলাম। এই পানিতে আমি টাওয়াল ভিজিয়ে তারপর মুছে নিচ্ছি। ফ্রিজের ভিতরটা আমি সম্পূর্ণটা মুছে নিয়েছি। এখন এই যে ডোরের সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে যে রাবারটা আছে সেটাও কিন্তু আমি এখানে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করছি। টুথপেস্ট ব্যবহার করে এই রাবারটা পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আজ একটু অন্যভাবে পরিষ্কার করলাম। ফ্রিজের নর্মাল সাইডটা পরিষ্কার করতে আমার খুব বেশি ঝামেলা মনে হয় না, তবে এই যে ডিপ সাথে বরফ, তো এগুলো পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলা মনে হয়। রাত 1টার দিকে আমি ফ্রিজটা অফ করে দিয়েছিলাম, ফ্রিজের ডোরটা খুলে রেখেছিলাম। তো সকালে উঠে দেখি যে বরফ গলেনি। এই তো এখন সকাল 11টা বাজে, এই সময় পরিষ্কার করছি। তো এতটা সময় লেগেছে এই ফ্রিজের বরফটা গলতে। এই তো এভাবেই কিন্তু আমি ফ্রিজ ক্লিন করি। তো ভিম লিকুইড এবং ভিনেগারের পানি দিয়ে আমি কয়েকবার করে আগে মুছে নিয়েছি, তারপর এই যে নর্মাল পানি দিয়ে আরও কয়েকবার মুছে নিচ্ছি। আমার কিন্তু ফ্রিজ ক্লিন করা হয়ে গিয়েছে। এখন বাইরের সাইডটা আমি পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের ডিপের সাইডটায় 4টা ড্রয়ার রয়েছে, ড্রয়ারগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। যখনই আমি ফ্রিজ পরিষ্কার করি তখনই ড্রয়ারগুলো শুকিয়ে রাখি। শুকিয়ে এই যে আমি ড্রয়ারগুলো লাগিয়ে দিচ্ছি। আর আমার বাবা শোনা সে কিন্তু পাশে আছে। যতটা সময় ধরে আমি এখানে ফ্রিজ পরিষ্কার করেছি সে কিন্তু এভাবেই পাশে ছিল। সাইডে কয়েকটা চেয়ার আছে, তো সেখানেই সে বসেছিল। আর যখন মায়ের যেটা প্রয়োজন হয়েছে সে এনে দিয়েছে। ফ্রিজ পরিষ্কার করেছি, হয়তো বোঝা যাচ্ছে যে খুব অল্প সময়ের ভিতর আমি ফ্রিজটা পরিষ্কার করে ফেলেছি, তবে এটা কিন্তু খুব বেশি অল্প সময় ছিল না। এদিকে আমি যেই ড্রয়ারগুলোতে মাছ মাংস রাখি আমি সেই ড্রয়ারগুলোর নিচে একটা পলি ব্যাগ বিছিয়ে দেই। আমার কিন্তু সবসময় মাছ মাংস এগুলো পলিতেই করে রাখা হয়, খুব কম বক্সে রাখা হয়। ফ্রিজে যেই বক্সগুলো ছিল সেগুলো আমি একই ড্রয়ারে গুছিয়ে রেখেছি। ফ্রিজে দেখা যায় কি যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক জিনিস থাকে, তো যেগুলো অপ্রয়োজনীয় ছিল সেগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। তো অনেকগুলো অপ্রয়োজনীয় বক্স ছিল সেগুলো আমি বাইরে রেখে দিয়েছি। এদিকে আমার ফ্রিজ ক্লিন করা হয়ে গিয়েছে। তারপর আমি এই যে কিছু কাপড় ওয়াশ করে নিয়েছি, তো এগুলো এখন শুকাতে দিয়ে দিচ্ছি। তো এখানে একটা চাদর আমি ওয়াশ করে নিয়েছিলাম। এরই মাঝে আমি কিন্তু রুমটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ফ্রিজ পরিষ্কার করলে হয় কি যে ফ্রিজের বাইরের দিকটা মানে রুমে অনেক বেশি পানি কাদা এরকম হয়ে যায়, তো সেগুলো আমি ক্লিন করে নিয়েছি। তো এখানে আমি একটা লেবু ছিঁড়ে নিচ্ছি। গাছে তো মাশাআল্লাহ অনেক বেশি লেবু হয়, তবে সেগুলো আর ছিঁড়তে ইচ্ছা করে না। দেখা যায় কি যে গাছেই পেকে তারপর নিচে পড়ে যায়। লেবু তো ছিঁড়েছি, তাহলে লেবু দিয়ে শরবত তৈরি করে ফেলি। তবে শুধু লেবু দিয়ে শরবত তৈরি করলে তো হবে না, এখানে জুস হতে হবে, এই জন্য আমি ট্যাঙ্ক দিয়ে দিয়েছি। এই তো ট্যাঙ্ক দিয়ে এবং লেবু দিয়ে আমি শরবত তৈরি করে নিয়েছি। আমার ছোট্ট বাবাটা সে কিন্তু খুব বেশি পছন্দ করে শরবত, তবে এই যে দেখতে সুন্দর হতে হবে। আমার ছোট্ট বাবাটা সে রুমে বসে বসে লিখছে, তো সে তার মন মতন করেই কিন্তু লিখছে। এখনই আমি তাকে কোনো নিয়ম কানুনের ভিতর রাখতে চাচ্ছি না, এই জন্য সে তার মন মতন করে সবকিছু করে। এই তো এখানে আমি কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। এদিকে এই তো আবার রুমে চলে এসেছি ছেলের কাছে, সবজি কাটবো। চুলায় তো ডিম সিদ্ধ দিয়ে এসেছি, তো ডিম সিদ্ধ হতে হতে এদিকে আমি সবজিটা রেডি করে ফেলবো। ছেলে এখানে লেখাপড়া করছে, সেই সাথে শরবত করে এনেছি। ডিমটা সিদ্ধ হতে হতে এদিকে আমি সবজিটা রেডি করে ফেলবো। এখানে সবজিগুলো ছুলে নিচ্ছি। আলু এনেছি, সেই সাথে পটল। তো পটল আমি একদম সম্পূর্ণ খোসাটা ফেলিনি, এদিকে আমি অল্প করে খোসা ফেলেছি। তো কয়েকটা পটলের আমি সম্পূর্ণ খোসাটা ফেলে দিয়েছি। এদিকে আমার বাবাটা সে তো লিখেছে, খাতায় যদি দাগ কেটে দেওয়া হতো তাহলে সে সুন্দরভাবে একদম নিয়ম কানুন মেনটেন করে লিখতে পারত, তো সেটা আমি এখনো করছি না। দেখি কয়েকদিন যাক, তারপর দ্বীপ সে হবে। তবে এখনো কিন্তু তাকে আমি হাতে ধরে তারপর লেখাগুলো শেখাইনি। সে নিজের ইচ্ছায় লিখেছে এবং যেটুকু শিখেছে নিজের আগ্রহতেই শিখেছে। আলহামদুলিল্লাহ আমার পাখিটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য। এদিকে ডিমগুলো ছুলে নিয়েছি, সেই সাথে আমি ডিমগুলো চাকু দিয়ে কেটে নিয়েছি। এই তো এদিকে পানি গরম করে তারপর নারকেলের ভিতর দিয়ে দিয়েছি। এগুলো কোরানো নারকেল ছিল, তো
তো কুড়ানো নারকেলের ভিতর গরম পানি দিয়ে আমি কিন্তু নারকেলের দুধটা করে থাকি। আজ নারকেলের দুধ দিয়ে তরকারি রান্না করব। তো এখানে আমি এই যে ডিমগুলো ভেজে নিব। তো ডিমও কিন্তু দিব সাথে সবজি, যে সবজিগুলো কেটে রেখেছি। তো ডিমটা আমি ভেজে নিচ্ছি। অল্প হলুদের গুঁড়া দিয়ে আমি ডিমটা ভেজে নিব। একটু হলুদ গুঁড়া দিয়ে তারপর ডিমটা ভাজলে খুব সুন্দর একটা কালার আসে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এখানে রান্না করছি একদম রিল্যাক্স মুডে রান্না করছি। অনেক বেশি ভালো লাগছিল, কারণ বাসার সব কাজ শেষ হয়ে গিয়েছে। সব কাজ শেষ করে যদি রান্নাঘরে আসা যায় তাহলে কিন্তু মন দিয়ে রান্নাটা শেষ করা যায়। এদিকে ডিমগুলো ভেজে তুলে রেখেছি, খুব সুন্দর একটা কালার হয়েছে, তাই না? তো এখন এই যে কেটে রাখা পটল এবং আলু ভেজে নিব। এই তো এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, তারপর দিব পরিমাণ মতন হলুদ এবং লবণ দিয়ে আমি পটল এবং আলুটা ভেজে নিব। এখনো যারা আমার প্রিয় আপুরা খুব ভালোবেসে দেখছেন আমার ভিডিওটি, কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে পটল এবং আলুগুলো ভেজে তারপর এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। আজ আলাদা করে মশলা কষিয়ে তারপর রান্না করছি না, একেবারে সবজির ভিতর মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব কিছুরই তো পরিবর্তন হয়, রান্নার কেন পরিবর্তন করব না? তো আজ একটু অন্যভাবে রান্না করে দেখছি কীরকম হয়। এখানে পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি কিছু বাটা মশলা, দিয়েছি জিরা বাটা, রসুন বাটা, দিয়েছি আদা বাটা, তারপর দিয়েছি কাঁচামরিচ পেস্ট। এখানে তো আমি কিছু গুঁড়া মশলাও দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া, আর দিব পরিমাণ মতন লবণ। তো এগুলো দিয়ে আমি ভালো করে এই যে সবজির সাথে ভেজে নিচ্ছি। গত একটা ভিডিওতে আমার এক প্রিয় আপু বলছিলেন যে নারকেলের দুধ দিয়ে যেটা রান্না করা হোক না কেন সেটা অসম্ভব রকমের মজা হয়। আপুটা ঠিকই বলছিলেন, তা আমার কাছে তো খুব ভালো লাগে। গরম পানি দিয়ে আমি যে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ভালো করে চটকে নিয়েছি। তারপরে এই যে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের দুধটা আমি তরকারির ভিতর দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ সময় রান্না করে নিব। পটলের খোসা ভালো লাগে, এই জন্য আমি অল্প করে আমি কয়েকটা পটলের খোসা রেখে দিয়েছি। এখান থেকে কয়েকটা পটলের খোসা আমি সম্পূর্ণ একদম ফেলে দিয়েছি, না হলে হবে কি যে আমার ছেলেটা এই সবজিটা তো এমনিতে অপছন্দ করে, যদি খোসা থাকে তাহলে দেখা যাবে কি যে আরও বেশি অপছন্দ করবে। তার জন্য আমি আলাদা করে কয়েকটা পটল একদম খোসা ফেলে দিয়ে তারপর রান্না করি। এদিকে ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই তো এদিকে নারকেলের দুধ দিয়ে ডিম এবং পটলের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এখন বাটিতে তুলে নিচ্ছি। যখনই বাটিতে আমি তরকারি ঢালি তখনই বাটির অবস্থা এরকম হয়, তো সেটা আবার পরবর্তীতে ক্লিন করতে হয়। চিংড়ি মাছের পাকোড়া তৈরি করব, সেই জন্য এখানে প্যান দিয়ে দিয়েছি, প্যানে তেল গরম হওয়ার জন্য দিয়েছি। এদিকে আমি চিংড়ি মাছগুলো আগে বেটে রেখেছিলাম, তো সেটা সময়ের জন্য বানানো হয়নি, আজ বানিয়ে নিচ্ছি। ডিপ ফ্রিজে ছিল, তো ডিপ ফ্রিজ থেকে আমি অনেক কিছুই আজ বের করেছি, যেটা যেভাবে ব্যবহার করা যায় আমি সেটা সেভাবেই ব্যবহার করছি। রান্নার উপযোগী যেগুলো ছিল সেগুলো তো রান্না করে ফেলছি। চিংড়িগুলো রসুন জিরা দিয়ে আমি বেটে রেখেছিলাম। এখানে আরও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, দিয়েছি হলুদ এবং লবণ। তো এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আরও দিয়েছিলাম চালের গুঁড়া। চিংড়ি মাছের পাকোড়া তৈরি করার সময় আমি চালের গুঁড়াটা ব্যবহার করি, তাহলে এই যে চিংড়ি মাছের পাকোড়াগুলো একটু ক্রিস্পি থাকে, খুব বেশি ভালো হয় পাকোড়াগুলো। এদিকে আমি গোল গোল শেপ করে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এদিকে এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আমার ছেলেটা ইদানিং দেখা যায় কি যে মাঝে মাঝে সে খুব ভোরে মায়ের সাথে ঘুম থেকে উঠে যায়, আর দুপুর হতে না হতেই সে ঘুমিয়ে যায়। এদিকে চিংড়ি মাছের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এখন এই যে ডাইনিং টেবিলে খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি। রান্নাঘর থেকে ছেলেকে ডাকছিলাম, দেখছিলাম যে সে কোনো সাড়া দিচ্ছে না, তখনই বুঝতে পেরেছি যে সে ঘুমিয়ে গিয়েছে। এই যে সে গরমের ভিতর ফ্যান বন্ধ করে এভাবে ঘুমিয়ে আছে, চুলগুলো ভিজা আছে, কারণ সে কিছুক্ষণ আগেই গোসল করেছে। আমার এক প্রিয় আপু বলেছিলেন যে আমি যেন ক্যাবিনেটটা খুব ভালো করে দেখিয়ে দেই। গত একটা ভিডিওতে যখন আমি ক্যাবিনেটে কিছু রাখছিলাম তখন আমার প্রিয় আপু বলেছিলেন আমার ক্যাবিনেটটা দেখতে খুব সাধারণ, তবে আমার কিন্তু খুব পছন্দের এবং খুব শখের জিনিস। সাধারণ হলেও এদিকে সন্ধ্যার দিকে আমি নাস্তা তৈরি করব, এই জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে। তো এটা ফ্রোজেন কাঁচামরিচ ছিল, এই জন্য দেখতে একটু কালো হয়ে গিয়েছে। তাই তো এখন আমি রান্না করে নিব। আজ ছোলা বোনা করব, এটা ডিপ ফ্রিজে ছিল। তো বলছিলাম যে ডিপ ফ্রিজে যেগুলো ছিল কিছু কিছু খাবার আজ রান্না করে ফেলছি।
তো এটা অনেকদিন ধরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, সেটাই রয়ে গিয়েছে। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো একটু ভেজে তারপর দিয়ে দিয়েছিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। এরপর এখানে দিয়েছি বাটা মশলা, দিয়েছি জিরা বাটা, রসুন বাটা, দিয়েছি আদা বাটা। এরপর এখানে দিয়ে দিয়েছি গুঁড়া মশলা, হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই তো এখানে চুলাগুলো দিয়ে দিয়েছি। তো চুলাগুলোতে কিন্তু বরফ নেই, কারণ অনেক আগেই আমি ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। খুব সাধারণ নাস্তা, সাধারণভাবে রান্না করছি। এখানে আমি কিছু পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব, পানিটা যতক্ষণ না শুকিয়ে আসছে। এই তো চুলাবোনা হয়ে গিয়েছে। রমজান মাসে যখন চুলাবোনা করা হয় তখন অন্যরকম একটা টেস্ট হয় চুলাবোনাতে। রমজান মাস ছাড়া যখন এই যে চুলাবোনা করা হয় তখন কিন্তু সেই টেস্টটা আর আসে না চুলাবোনাতে। রহমতের মাসে সবকিছু অন্যরকম। অন্য সব মাস থেকে রমজান মাসের তৈরি করা খাবার এবং দিনগুলো খুব বেশি স্নিগ্ধ। এদিকেই তো আমাদের সন্ধ্যার নাস্তা রেডি। চুলাবোনায় ছিল আমাদের সন্ধ্যার নাস্তায়, এখানে আমি পরিবেশন করে নিয়েছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।